নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মানে মানুষের জীবনের কথা, মানুষের গভীর মননের কথা, সাধারণ জীবনযাত্রার ভেতরে মানুষের যে অব্যক্ত দুঃখের কথা থাকে তার কথা। সেই রকমই একটি গল্প আমাদের আজকের উপস্থাপনা, বাটি চচ্চড়ি। গল্পটি পাঠে আমার সঙ্গে থাকছেন শ্রীমতী গার্গী ব্যানার্জি। রচনা তো আগেই বলেছি, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এই গল্পে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন শ্রীমতী নহলী বন্দ্যোপাধ্যায়। আর গল্পের প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী। শুরু করছি আমাদের আজকের নিবেদন, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চড়ি। সংসারটা এমন কিছু বড় নয়, মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত। ডাক্তার, ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর 10 ছোট। সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার, চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি। ছোট্ট সংসার, আরো ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত। বেশ ভালোভাবেই চলছিল, সুখে শান্তিতে, হাসিতে ও আনন্দে। উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে। হেন সময়েই ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে, কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে। অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলো তো সে প্রতিবাদ করলে, বেশ, আসুক ছোট বৌদি, আমি কলকাতায় যাব, এখানে থাকতে পারবো না। ডাক্তার প্রতিবাদ করলে, তাহলে এইখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি ভাইপো। পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে। কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না। আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা। ছেলেপিলে নিয়ে আর কদিক সামলাবে বলো? তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই। সুতরাং পিসিমাকে ঠেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় 5 বছরের বিবাদ। সেই বিবাদের ঝাঁজেই সে প্রতিবাদ করেছিল, তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই, ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচল প্রায় হয়ে গেছে। শরীরে সে কান্তি বা শোভা নেই, মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের একখানা করে গোনা যায় অক্লেশে। আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে, দেখলে জীবনের আশা বড় কম। নিজের মৃত্যুর জন্যে সে নিজে দায়ী, কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে। এমনকি এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ, নিছক ভাইটামিনের অভাবে বা খাদ্য প্রাণের অকিঞ্চিত করতায়। স্বামী দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে। যা হোক, বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য, কিন্তু সে চিকিৎসায় কোনো সুফল ফলল না মাসখানিকের মধ্যেও। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল, তবু অলকার রোগ কমল না, পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন, সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে। অলকার নুন খাওয়া নিষেধ। কোনো এক রাজার মেয়ে নাকি
তার বাপকে নুনের মতো ভালোবাসতো। সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়। তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না। ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসতো। সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত। অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসলো, আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা। দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত, তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাঁকড়ের বঙ্কিম পথরেখা। মনে হয় যেন কোন অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল। এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে, বৌমা, আজ কি দিয়ে দুধ সাবু খাবে? যা হোক দিয়ে খাবো অখন মা। কেন বাটি করতে দিলে না? থাকে, কুটনো তো সব কোটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ি কুটনো কুটতে। পিসিমা কড়ার উপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল, তারপর বলি, হ্যাঁ গো বৌদি, আমার গতরে কি এমন পোকা পড়েছে? বৌমা সবিস্ময় কয়, কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন, আমি কি বাটির কুটনো কুটতে পারি না? না কুটলে হাতে পক্ষাঘাত হতো। তেজ করে আমায় একবার বলা হলো না? রোগ তো 12 মাস লেগেই আছে, তার আবার অত দেমাক কিসে? রুগ্ন বধূটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা, নিদারুণ ঘৃণায় ও বেদনায়। ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রি রি করে ওঠে। আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে। সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারি। ঘণ্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে, বৌমা, বাটি আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে মানুষ অমন করে বলে। 20 বছরে রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে, কেঁদো না মা, বাটিটা আমায় দাও। না থাক মা, বাটি আমি আর জীবনে খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। ডাক্তারের বউয়ে বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল, কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না। আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো। সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে। এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ
মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে। এ তার নিত্যকার অভ্যাস। রাতে সে বড় একটা ঘুমোই না। এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বললে, ভালো জ্বালা, দরজাটা যে কিছুতেই খুলছে না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌমা? দেখ না মা, দরজার খিল কিছুতেই পাচ্ছি না। দরজা তো খোলা বৌমা। তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওই রকম দিকভ্রান্ত হয়ে গেছিল। বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিচে এসে দরজাটা খুলে দিলে। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানি না। ডাক্তারের ডাকে ধড়মড় করে উঠে দরজা খুলে দিল। ডাক্তার বললে, যেন মোষ একেবারে ঘুমে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে। সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়। ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুম ঘরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না। ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে। ওগো, ওগো, দেখো তো, ওগরে বৌমা কি যেন বলছেন। ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে, দুধ ছাই, কিছুতেই তো আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্ট হাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফস ফস করে দেশলাইয়ের কাঠি জ্বেলে যাচ্ছে। আর সে প্রজ্বলিত কাঠে চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার। এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায়। ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থাণুর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত। তারপর বললে, বৌমা, ও কি করছো মা? বউ মৃদু ক্রন্দনের সুরে বললে, দেখ দেখিন মা, আলোটা কিছুতেই জ্বলছে না। বৌমার জ্ঞান সহসা ফিরে আসে। কিং কর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে। তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে, শিগগির শিগগির আগুন করে এনে ওর হাত পা শেক করো। এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে আলস্য ত্যাগ করে পিট পিট করে তাকিয়ে থাকে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইনজেকশন করে দিলে। তারপর বাইরে গিয়ে বললে, না, এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না। নয়ন কোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বউয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায়। মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে। স্বামী এলো দূরান্তর থেকে, আর এলো তার মেজদি, গলার বোতাম বাঁধা দিয়ে, একেবারে শেষ ক্ষণে। তবুও বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদল, আর কাঁদল তার বউ, মৃতার স্বামী ও মেজ ননদ। শুধু কাঁদেনি,
তার বিধবা ছোট ননদ, কারণ মিতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় ৫-৬ বৎসর যাবৎ। আর সেই কারণে সারা রাত দিকভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। এই ঘটনার দিন ৭ পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা, আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি। পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো। একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। মর্মদ্যুত বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে, কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানি আর শুকনো তরকারিগুলোর পানি। তোমার দ্বারে ও
গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।